নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম বলার আগে আমি একজনের কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা অনেকেই হয়তো শুনে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। যাদের জানা নেই আমি তাদের জন্যই মূলত বলছি। আমি আগে কথাগুলি শোনাই আপনাদের। তিনি বলেছেন, যার কথা আমি বলতে চাইছি, তিনি বলেছেন, এখনো সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখন আমাদের সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে আপনারা চলুন। দিন শেষে কিন্তু আপনাদেরকে ওই জনগণের পাশে গিয়েই দাঁড়াতে হবে। তিনি আরও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ হবে না। আপনারা যত সহজ ভাবছেন তা কিন্তু হবে না। নিজের মনে যতই বড়াই করুন না কেন, বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে। অন্যদের কি আছে? আপনারা যদি এইভাবে ভেবে থাকেন ভুল করছেন। এই যে কথাগুলি বলেছেন বিএনপির নেতা, এখন বিএনপির এই নেতা এই মুহূর্তে বলা চলে দলের শীর্ষ নেতা। তিনি তারেক জিয়া, তিনি বহুদিন ধরে লন্ডনে রাজনৈতিক নির্বাসনে আছেন। এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনিও চিকিৎসা করানোর জন্যে লন্ডনে আছেন। ছেলের সঙ্গে তার প্রায় রোজই দেখা হচ্ছে। তারেক জিয়া তিনি কার্যনির্বাহী চেয়ারম্যান বিএনপির, এবং যে কথা বলছিলাম যে এই মুহূর্তে তিনিই দল পরিচালনা করছেন, কারণ মা খালেদা জিয়া অনেক দিন ধরেই অসুস্থ। তারেক জিয়া এই কথাগুলি বলেছেন গতকাল রবিবার ছিল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ঢাকায় একটি সভার আয়োজন হয় এবং সেখানে ভার্চুয়াল মাধ্যমে তারেক জিয়া ভাষণ দিয়েছেন। তারেক জিয়া আরও যে সমস্ত কথা এই সমাবেশে বলেছেন ভার্চুয়াল মাধ্যমে, সেখান থেকে যেটা উঠে আসে, অর্থাৎ যদি সংক্ষেপে গোটা জিনিসটাকে একটা শিরোনামে আবদ্ধ করা যায়, তাহলে বলতে হয় যে তারেক জিয়ার কপালে চিন্তার ভাঁজ। কেন চিন্তার ভাঁজ? তার এই কথাগুলির মধ্যে নানানভাবে সেটা প্রস্ফুটিত যে তিনি খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে। কেন চিন্তিত? আওয়ামী লীগ তো এই মুহূর্তে বাংলাদেশের ময়দানে নেই। 5 আগস্টের পর শেখ হাসিনা দেশে নেই। আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী তারা দেশের বাইরে। আওয়ামী লীগ সেভাবে ময়দানে তাদের অস্তিত্ব প্রমাণ করতে পারছে না, এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে সরকারের যে সমস্ত বৈঠক হচ্ছে, সর্বদলীয় বৈঠক বলা হচ্ছে, যা হচ্ছে, কোনো জায়গাতেই আওয়ামী লীগকে ডাকাও হচ্ছে না। এই দলের অফিস কাচারিগুলি সব বন্ধ, এবং মাঝে মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে মিটিং মিছিল কিছু হয় বটে, কিন্তু স্বাভাবিক জায়গায় কিন্তু এখনও আওয়ামী লীগ ফিরতে পারেনি, বলা ভালো ফিরতে দেওয়া হয়নি। কারণ যখনই যারা কোনো প্রতিরোধ করতে গিয়েছেন তাদেরকে জেলে চলে যেতে হয়েছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কারা? বিএনপির কাছে আওয়ামী লীগ কি? বিএনপির কাছে আওয়ামী লীগ হচ্ছে রাজনীতিতে সবচেয়ে বড় প্রতিপক্ষ। একইভাবে আওয়ামী লীগের কাছেও বিএনপি সবচেয়ে বড় প্রতিপক্ষ। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে দু দলকে টক্কর দিতে বারে তারা প্রমাণ দিয়েছে যে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তারপরেও আওয়ামী লীগ গত 15 বছর দেশ শাসন করেছে। বিএনপিকে বিরোধী দলের জায়গায় থাকতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন, এবং আওয়ামী লীগ খুব একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে তাদের দিন কাটছে। ফলে এটা খুব স্বাভাবিকই ছিল যে বিএনপি তারা খুব উৎফুল্ল থাকবে, খুশি থাকবে, তাদের নেতারা যথেষ্ট, তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে আগামী নির্বাচন যখনই হোক না কেন তারা ক্ষমতায় আসবেন, এবং 15 বছর এই দীর্ঘ সময়ের পর আবার বিএনপি বাংলাদেশের সরকার গঠন করবে। এটাই প্রত্যাশিত, এটাই সকলে ধরেও নিয়েছেন। কিন্তু তারেক জিয়া সম্ভবত, এবং শুধু তারেক জিয়া নন, বাংলাদেশেও যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সব ভাষণ আমি নিয়মিত ফলো করি, তারেক জিয়ার বক্তব্য নিয়মিত ফলো করি। আমি বিগত কয়েক দিন ধরে, অন্তত তার মধ্যে 25-30 দিন আমি যদি বলি যে এই 25-30 দিন ধরে তারা যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি কিন্তু বিএনপির জন্যে
একেবারে চরম অস্বস্তিকর এবং বোঝা যাচ্ছে যে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা দলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। তার কারণ এমনিতে সাধারণভাবে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নেই, অতএব খোলা মাঠে তারা গোল দেবেন, যত ইচ্ছে গোল দেবেন। কিন্তু নির্বাচন কবে হবে এখনও ঠিক হয়নি। কিন্তু বিএনপির কাছে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা দ্য ওয়ালকে কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক। তিনি একটি ইন্টারভিউতে দ্য ওয়ালকে বলেছেন যে বিএনপির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের তোলাবাজ নেতা কর্মী। এইটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ তিনি এটা বলেননি যে আওয়ামী লীগ বিএনপির কাছে কোনো চ্যালেঞ্জ হতে পারে, তিনি বলেননি যে জামায়াতে ইসলামী বিএনপির কাছে কোনো চ্যালেঞ্জ হতে পারে, তিনি বলেননি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা যদি কোনো দল গঠন করে তারা বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে। এটা রুমিন ফারহানা বলেননি। এই প্রশ্নও তাকে আমি করেছিলাম। তিনি বলছেন যে বিএনপির জন্য সবচেয়ে বড় বিপদ বিএনপি। সেটা বলছেন যে বিএনপির মধ্যে যা চলছে সেটা হচ্ছে এই তোলাবাজি, গুন্ডাবাজি, সিন্ডিকেট রাজ, এই নানান বিষয় নিয়ে। এবং বলা হচ্ছে, আমি আমার বাংলাদেশের যে সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি, বিএনপিরও বহু নেতা, প্রাক্তন মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, তাদের সঙ্গে আমার কথা হয়, প্রত্যেকের কাছ থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি সেটি হচ্ছে যে দলের নিচু তলায় এবং মাঝারি তলায় তাদের আর স্তর সইছে না, তারা যেন সব উপসী ছাড়পোকা, অর্থাৎ কিলবিল করে সব নেমে পড়েছে খাওয়ার জন্যে। কারো এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই যে নির্বাচন হোক, নির্বাচনে আমরা প্রতিপক্ষকে পরাস্ত করব, তারপর আমরা ক্ষমতায় আসব, সরকার গড়ব, এই ভাবনার মধ্যে কেউ নেই। 15 বছর আওয়ামী লীগের শাসন ছিল, আওয়ামী লীগের সরকারকে উৎখাত করা গিয়েছে, এবার লুটে পুটে খাও। এই যে বিষয়টা, এই বিষয়টা বিএনপি নেতৃত্বকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে। রুমিন ফারহানার সাক্ষাৎকারটি ওয়ালে প্রকাশিত হওয়ার পর আমি দেখেছিলাম যে বাংলাদেশের নেতা অনেকের মধ্যেই এরকম একটা মানে প্রতিক্রিয়া পাচ্ছিলাম যে তারা বলার চেষ্টা করছিলেন যে রুমিন ফারহানার সঙ্গে দলের হয়তো কোনো একটা অন্তর্বিরোধ আছে, সেই কারণে তিনি এই কথাটি বলেছেন। কিন্তু রবিবার দিন তারেক জিয়া যেভাবে একটা গুরুত্বপূর্ণ দিনে বলেছেন, কোন দিনে বলেছেন না, দিনটি ছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। একটা পবিত্র দিনে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে কিন্তু চরম উদ্বেগের কথা বলেছেন। এবং তিনি একথাও বলেছেন যে 5 আগস্ট যা হয়েছে এটা ভাববেন না যে এটা 5 আগস্টেই শেষ হয়ে গিয়েছে। এই রকম 5 আগস্ট আরও হতে পারে যদি না আপনারা শোধরান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিএনপির নিচুতলা, মাঝারি তলা তারা যেভাবে চলছে সেটা দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। তার কারণ খুবই স্পষ্ট যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে কারণে বিতাড়ন করলো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলি, সেই অভিযোগগুলি 15 বছরের অভিযোগ। কিন্তু দেখা যাচ্ছে যে সেই অভিযোগগুলি মাত্র 5-5.5 মাসের মধ্যেই বিএনপির বিরুদ্ধে সেই একই অভিযোগ প্রবলভাবে উঠেছে। এবং শুধু তাই নয়, এই যে খাওয়াখাওয়ি, এই যে দখলদারি, এই যে এলাকা দখল এবং আমার শাসন কায়েম থাকবে, আমি এখানে শেষ কথা, এই যে লড়াই, এই লড়াইয়ের ফলে বেশ কয়েকটি খুন খারাপি হয়েছে। অর্থাৎ বিএনপি সহকর্মীকে মেরেছে, বিএনপি নেতাদের মধ্যে মারামারিতে, তাদের অনুগামীদের মধ্যে মারামারিতে একাধিক নেতাকর্মী খুন হয়েছেন সম্প্রতিকালে বাংলাদেশে। অর্থাৎ আগামী দিনে যারা বাংলাদেশ শাসন করবে বলে মনে করা হচ্ছে, সেই বিএনপি কিন্তু ইতিমধ্যেই তার জনপ্রিয়তা অনেকটা খুইয়ে ফেলেছে। এটা সাধারণভাবে আওয়ামী লীগ বিরোধী একটা মেজাজ যেহেতু সংবাদ মাধ্যমের মধ্যে আছে, সামগ্রিকভাবে মানে জনমানসেও এখনও আছে, তার ফলে বিএনপির বিরুদ্ধে ক্ষোভের জায়গাটা হয়তো সেইভাবে আসছে না। এবং একথাও ঠিক যে মিডিয়ার একটা বড় অংশ এই ক্ষেত্রে বিএনপির পাশেই আছে। কারণ আমরা এটাও জানি যে বিএনপির এই যে অপকর্মগুলির কথা আমি বললাম, তার মধ্যে মিডিয়া দখলও আছে। অর্থাৎ টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, সেখানে তাদের নিজেদের লোক ঢোকানো, বিএনপি বিরোধী বলে পরিচিত বা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক তাদের চাকরি থেকে বসিয়ে দেওয়া, এই সব কিছুর সঙ্গেও দেখা যাচ্ছে বিএনপির নেতা কর্মীদের একটা সম্পৃক্ততা সামনে চলে এসেছে। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে যে
বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ শক্তি আওয়ামী লীগ, একইভাবে কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রশ্নে অনেক রকম সংশয় প্রশ্নচিহ্ন থাকা সত্ত্বেও বিএনপিকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। তার কোনো কোনো কর্মকাণ্ড কখনো কখনো সাম্প্রদায়িক, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই অভিযোগ আছে, কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি একটি সাম্প্রদায়িক শক্তি এটা বলা যাবে না। এবং এই দলের প্রতিষ্ঠাতা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কমান্ডারদের একজন ছিলেন, অন্যতম ছিলেন। এবং এটাও একটা বিতর্ক আছে যে মুক্তিযুদ্ধের ডাক, যুদ্ধের ডাক, স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন। কেউ কেউ বলেন, বিএনপির সমর্থকেরা দাবি করেন যে সেটা জিয়াউর রহমান দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান নন। যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু বিএনপির এই মুহূর্তে যে নেতা কর্মীরা এবং বিশেষ করে মাঝারি এবং শীর্ষ নেতৃত্ব, তাদের অনেকেই কিন্তু মুক্তিযোদ্ধা। ফলে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে চেতনা, তার ধারক বাহক কিন্তু বিএনপিও বটে। এখন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এই মুহূর্তে তারা দুর্বল, তারা প্রায় নিশ্চিহ্ন, তাদেরকে ময়দানে দেখা যাচ্ছে না। এরপর নির্বাচন হলে যদি বিএনপিও গাড্ডায় পড়ে, অর্থাৎ বিএনপি যদি কাঙ্ক্ষিত ফল করতে না পারে, বিশেষ করে তারা যে ধরনের কাণ্ড কারখানা বাংলাদেশে করছে, অর্থাৎ জোর যার মুলুক তার, এবং বিএনপির নেতারা এলাকা ভাগ করে নিয়ে যেভাবে তাদের দলীয় শাসন কায়েম করেছেন, ব্যক্তি নেতা যে শাসন কায়েম করেছেন, তাতে অবাধ নির্বাচন হলে বিএনপির পক্ষেও ভালো ফল করা কিন্তু খুব সহজ ব্যাপার হবে না। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতা কিন্তু চলে যেতে পারে একটা উগ্র মৌলবাদী শক্তির হাতে। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়েই জামায়াতে ইসলামী এবং ইসলামিক দলগুলি তারা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামে, তাহলে কিন্তু আবার বিএনপি মনে যে আত্মতুষ্টিতে ভুগছে যে আওয়ামী লীগ নেই, আমরা ফাঁকা মাঠে গোল দেব, সেটা কিন্তু সহজ হবে না। একথা ঠিক যে জামায়াতে ইসলামী তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আছে, মাঝে মধ্যে তাদের নিষিদ্ধ করা হলেও তারা রাজনীতিতে ফিরেছে, কিন্তু কোনোদিনই নির্বাচনী রাজনীতিতে তারা খুব একটা দাগ কাটাতে পারেনি। কিন্তু এখন তারা চেষ্টা করছে যে ইসলামিক দলগুলিকে নিয়ে একটা জোট গড়া, অর্থাৎ জামাতে ইসলামীর নেতৃত্বে ইসলামিক ঐক্য জোট গঠন করে তারা নির্বাচনে যদি লড়াই করে, এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে ঘটনাবলী ঘটেছে তাতে যে মেজাজ তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু ভোটের বাক্সে বিএনপির বিরুদ্ধেও একটা বড় ধরনের বিপ্লব ঘটে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এইটা নিয়ে কিন্তু একটা বড় উদ্বেগ। বিএনপি নেতৃত্ব এটা বুঝতে পেরেছে বলেই তারা দ্রুত নির্বাচন চাইছেন। অর্থাৎ তারা মনে করছেন যে নির্বাচনটা হলে, সরকারটা গঠন হয়ে গেলে পরে তখন এই লুটতরাজ, খাওয়া খাই এই জিনিসটা বন্ধ হবে, তা না হলে হবে না। কারণ বিএনপি যাতে এই অনাচারগুলি করতে পারে, সেই কারণেই কিন্তু ইউনূস সরকার চোখ বুজে আছে। ইউনূসকে সম্প্রতি একজন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন যে একেবারে সবাই দেখতে পাচ্ছে যে চুরি চামারি, তোলাবাজি, সিন্ডিকেটবাজি এগুলো হচ্ছে, সরকার দেখতে পাচ্ছে না। ইউনূস বলেছেন অসহায়ের মতন যে সরকারের দৃষ্টিশক্তি কম। আসলে যেটা মনে হয় যে সরকার এগুলো খুব সচেতনভাবেই অ্যালাউ করছে, যে বিএনপি যেখানে অপরাধগুলো করবে সেখানে প্রশাসন খুব কঠোর ব্যবস্থা নেবে না। তার ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, সে ক্ষোভটা বিএনপির ওপরে চাপবে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎও কিন্তু জড়িয়ে যাচ্ছে বিএনপির পরিণতির দিকে। সেই কারণেই সম্ভবত তারেক জিয়া এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে দলকে খুব বেশি খুশির কথা শোনাননি, খুব বেশি আত্মপ্রত্যয়ের কথা শোনাননি। তিনি শুনিয়েছেন উদ্বেগের কথা। তিনি বলেছেন 5 আগস্ট যা ঘটেছে তেমন ঘটনা আমাদের ওপরেও বা আমাদের ক্ষেত্রেও যে ঘটবে না, এইটা ধরে নেবেন না, ধরে নেবেন না আমরা বড় দল মানে আমরাই ক্ষমতায় আসছি। খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এবং যেটা বোঝাই যাচ্ছে যে বিএনপির এই যে নেতা কর্মীদের কাণ্ড কারখানা নিয়ে সত্যি সত্যি তারেক জিয়া এখন অত্যন্ত চিন্তিত, তার কপালে চিন্তার ভাঁজ। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।